জয় আসছে দিল্লিতে এবং তিনি এবং একটা নতুন পার্টির পুনর্গঠন হতে পারে, তাকে নেতৃত্বে রেখে একটা দল গঠন হতে পারে। খুবই স্পর্শকাতর সেনসিটিভ খবর। ফলে এই বিষয়টা নিয়ে আমি খোঁজ করার চেষ্টা করছিলাম আরকি। বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে। আমি শেষ পর্যন্ত যেহেতু জয় আমেরিকায় থাকেন, ফলে আমেরিকায় যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সঙ্গে যোগাযোগ করি। করতে গিয়ে জানতে পারলাম যে গতকাল ২০ তারিখে একটি তারা বিক্ষোভ দেখিয়েছেন জাতিসংঘের সামনে। এই বিক্ষোভের বিষয় ছিল যে বাংলাদেশে যে বর্তমানে যে আ মানবাধিকার লঙ্ঘন ঘটছে এবং সেই সম্পর্কে জাতিসংঘের তারা হস্তক্ষেপ চাইছেন। একই সঙ্গে বাংলাদেশে থেকে এই ১ম আ একজন প্রার্থী, তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের পৌরোহিত্য আগামী অধিবেশনে পৌরোহিত্য করার প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাসের প্রার্থী। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি অনেক মানবাধিকার লঙ্ঘন করেছেন। এই মর্মে একটা অভিযোগ এনে ৮২ জন আওয়ামী লীগের আইনজীবী, নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা তারা একটা আবেদন করেছেন জাতিসংঘের কাছে যে এনার প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। উনি প্রার্থী হওয়ার যোগ্য ব্যক্তি নন। এবং তখন আমাকে বলেন যে, আমি বললাম, "আমি যতদূর জানতাম যে এই পদটা বোধহয় বাংলাদেশ নাও পেতে পারে।" তো ওরা বললেন যে, "না, তা নয়। এটা প্রার্থীপদটা এখনো জিইয়ে আছে। তিনি চাইছেন হতে এবং তিনি তার জন্য প্রচার করার জন্য একজন ব্যক্তিকে, এক কূটনীতিবিদকে নিয়োগও করেছেন, যারা বিভিন্ন পার্মানেন্ট মিশনের প্রত্যেক দেশের সঙ্গে কথা বলবে তার প্রার্থীপদ নিয়ে।" এবং আমি সেই ব্যক্তির নামও বলে দিচ্ছি। ইনি হিউম্যান রাইট ওয়াচ এর যিনি কনভেনর, আ মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি দিল্লিতে প্রেস কনফারেন্স, তার সঙ্গে আমার যখন তাকে জিজ্ঞেস করি, বললেন, "হ্যাঁ, গতকাল তো জয়েরও এই বিক্ষোভে আসার কথা ছিল বলে শুনেছিলাম। কিন্তু কোন কারণে তিনি সেই বিক্ষোভে উপস্থিত হতে পারেননি। কিন্তু তিনি দিল্লি যাচ্ছেন এরকম কিন্তু শুনিনি। তবে এটা নিয়ে নতুন একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেন এবং বলেন যে, "আপনি আমার দীর্ঘদিনের পুরানো পরিচিত বন্ধু। ফলে এই আমার প্রার্থী পদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটাও যদি প্রত্যাহার করে নেন তাহলে ভালো হয়। এটা বাংলাদেশের জন্য সম্মানের বিষয়। এটার সঙ্গে রাজনীতির যোগ নেই।" তিনি ডক্টর মোমেন এও জানিয়েছেন যে, আমি চেষ্টা করেছিলাম ডক্টর মোমেনকে ধরার, সেটা পাইনি। তোমরা একবার চেষ্টা করো, তাহলে তিনি যদি সব বলতে পারেন এটা ভালো হয়। আ তিনি তখন জানিয়েছেন যে, মানে এই নেতৃবৃন্দকে জানিয়েছেন যে, তিনি তাকে বলেছেন যে ৮২ জনের মধ্যে আমি একজন মাত্র স্বাক্ষর করি। আরো ৮১ জনকে আপনাকে অনুরোধ করতে হবে। তা নাহলে তো করা সম্ভব নয়। আমি একা সরে যাওয়া তো যেতে পারি না, তবে এটা দলের সিদ্ধান্ত। তাহলে আমাকে নেত্রীকে জানাতে হবে। এখন নেত্রীকেও জানানো হয়েছে। এখন নেত্রীর মত কি সেটা কিন্তু আমি এখনো জানি না। আমি জাস্ট কিছুক্ষণ আগে জেনেছি বলে এত রাত্রে নেত্রীর মত তো জানা সম্ভব নয়। এটা আগামীকাল চেষ্টা করব জানার যে নেত্রীর মত কি। তো এটা এরকম ইন্টারেস্টিং ঘটনা যে এই ১ম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ এবং শীর্ষ নেতৃবৃন্দ তারা যোগাযোগ করলেন এবং আমার মনে হয় না তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতি ছাড়া যোগাযোগ করেছেন। এটা আমার বিশ্বাস হয় না, মনে হয় না। মনে হয় নিশ্চয়ই তারেক রহমান এটা জানেন এবং এই পত্র যেহেতু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ফলে নিঃসন্দেহে সেক্ষেত্রে সকলের এই সময় যাতে নেতিবাচক প্রচার বাংলাদেশেরই একটি দল থেকে যদি হয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশ তার পক্ষে ক্ষতিকারক হয়ে যেতে পারে। তো এখন বাংলাদেশ আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে সেটা পরের বিষয়। আওয়ামী লীগ একতরফা সিদ্ধান্ত নেবেই, আছে ঠিক আছে, ফজলুর রহমানকে ছেড়ে দেওয়া এমন নাও হতে পারে। এমন হতেই তো পারে যে এর বিনিময়ে কি নিষেধাজ্ঞা প্রত্যাহারিত হবে। ফলে একটা দর কষাকষির জায়গা তৈরি হলো বলে আমার মনে হচ্ছে এবং এটা নিঃসন্দেহে, খবরের ভাষায় যদি বলতে হয়, এটা একটা ব্রেকিং নিউজ। নিঃসন্দেহে। এখনো তো কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি। আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু জাতিসংঘের ওই পদটা, সভাপতির পদটা খলিলুর রহমান এবং বাংলাদেশ চায়, তার বিরুদ্ধে মানে প্রফেসর ইউনূসের গভর্নমেন্টে থাকা অবস্থায় যে মানবাধিকার লঙ্ঘন বা এখনো যেটা চলছে সেটা, সেই অভিযোগের শরিক তিনিও। কাজে এই অবস্থায় তিনি নিষ্কলুষ হওয়ার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করে
তার সাহায্য চেয়েছেন, এই তো? শেষটা শুনতে পেলাম না। আমি বলতে শেষটা চাচ্ছি যে শুনতে পাইনি। আপনার বক্তব্যের, আপনার এই তথ্যে ব্রেকিং এর মূল মূল সুরটা হলো, মূল সামারিটা হলো যে সেটা আমি বুঝেছি খলিলুর এবং রহমান। আমি খবরের সূত্রটাও বলে দিলাম। আমি যিনি বলেছেন আমাকে মোহাম্মদ আলী সিদ্দিকী, আমি তাকে জিজ্ঞেসও করেছি যে আমি তো এটা নিঃসন্দেহে প্রকাশ্যে বলতে পারি। বলে নিঃসন্দেহে এটা তো ঘটেছে, আমাদের কোনো আপত্তি নেই বলতে। ফলে এই রাত্রিবেলায় কথা হয়েছে বলে আমি এখনো কোনো সংবাদ মাধ্যমে এটা লিখেও উঠতে পারিনি। আমি প্রথমেই টক শোতেই বলছি। এবং মানে আমি চাইবো বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা আগামীকাল খলিলুর রহমান এবং একেএম আব্দুল মোমেনকে ফোন করে জেনে নিন যে এটা সত্যতা কতটা। কারণ আমি সোর্সটাও বলে দিলাম, সোর্স হচ্ছে মোহাম্মদ সিদ্দিকী এবং তিনি মনে হয় না যে তিনি আমাকে একটা বিভ্রান্তিকর কথা বলবেন বা অসত্য কথা, কারণ তিনি যে মেমোরান্ডাম গুলো দিয়েছেন সেই মেমোরান্ডাম গুলো কপি আমার কাছে পাঠিয়েছেন, সেগুলোও আছে আমার কাছে। তাতে মানে লেখা এই আছে যে রাজনৈতিক বন্দীদের সকলকে মুক্তি দেওয়া, মব ভায়োলেন্স বন্ধ করা, আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে অত্যাচার জুলাই জুলাই যেটা ঘটছে সেটা বন্ধ করা। কারণ বিএনপি ইলেকশনে জিতে যে এসছে তাদের অনেকাংশে আওয়ামী লীগের একটা ভূমিকা আছে। তারা চাইলে জামায়াতের পাশে দাঁড়াতে পারতেন, কিন্তু জামায়াতকে দাঁড়াননি। আদর্শগত কারণে জামায়াতের সঙ্গে দাঁড়ানো সম্ভব নয়। তাই তাদের দ্বারা, বিএনপির দ্বারা অত্যাচারিত হলেও 18 মাসে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছিলেন। তারা তার প্রতিদান এক্সপেক্ট করে। মানে এখন এই যে এখন খলিলুর রহমান তার সভাপতি হওয়ার জন্য আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করে তার হেল্প চেয়েছেন, এই তো? হ্যাঁ, ফোন করেছেন, এই তো বললাম তো আমি। মানে এইটা এটা ব্রেকিং শুধু আওয়ামী লীগের সঙ্গে এই প্রথম একটা অফিসিয়াল যোগাযোগ আমি তৈরি এর হয়েছে। আগে কখনো হয়েছে কিনা তো আমি জানি না। আমি অন্য কোনো সাংবাদিকের খবরও এখনো পর্যন্ত দেখিনি যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যোগাযোগ হয়েছে। এই প্রথম জানলাম যোগাযোগ হয়েছে। আপনি তো এই এর আগে সাবজেক্টটা বহুদিন সাংবাদিকদের ধরে বিপদ থেকে কি বহুদিন হলো? আপনি তো তোমার বহুদিন সব ধরে কথাটা শোনা যাচ্ছে না, শেষের কথাগুলো শোনা যাচ্ছে না। আপনি তো তোমার বহুদিন ধরে আপনি শেষাংশগুলো তো স্পষ্ট বহুদিন নয়, শোনা ধরে যাচ্ছে না। আমি শুনতেছি, আপনি শুনতেছেন না? আমি শুনছি আপনার কথা। আমি আপনার কথা শুনছি। আমি আপনার কথা হ্যাঁ, শুনছি। কিন্তু আমি তোমার কথা শুনছি না তো। আমি স্পষ্ট শুনছি আপনার কথা। হ্যাঁ, কিন্তু তোমার কথা আমি শুনছি না তো, সেটা শুধু মুখ এক নড়ছে। এরম 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 একেবারেই মুখ নড়ছে। শুনছেন না। কিন্তু আমি আপনার কথা শুনছি। আপনি বলতে চাচ্ছেন যে খলিলুর রহমান প্রফেসর মোমেনকে ফোন করে সহযোগিতা চেয়েছেন। তো 5 বার বললাম এই নিয়ে। আচ্ছা। এখন আপনি বহুদিন ধরে এই সাবজেক্টটা অনুসরণ করেন আপনি। আপনি এই সাবজেক্টটা বহুদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি বা আওয়ামী লীগের পরিস্থিতি এই বিষয়গুলাকে অনুসরণ করে সবসময়। আপনার কাছে আপনার পর্যালোচনা কি বা পর্যবেক্ষণ কি? এখন ফলো আপটা কি ঘটতে পারে এখানে? পদভাবটা প্রথমত নির্ভর করছে এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা কি সিদ্ধান্ত নেন। তিনি তিনি সিদ্ধান্ত নেবেন বা তার সঙ্গে অন্য কোনো আলোচনা হওয়ার, হয়তো সেই আলোচনার কারণে যে কথাটা রটেছে এখনো স্পষ্ট নয় যে সজীব ওয়াজেদ জয় আসছেন কথা বলতে। ফলে ভবিষ্যতে কোনো বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের জন্য কোনো আলোচনা কিনা। কারণ বিএনপি তো এখানে অফিসিয়ালি বলে গিয়েছিল যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতৃত্ব তারা মেনে নেবেন। এখন ফলে অনেক কিছু এখন সম্ভাবনাময় পরিস্থিতি, একটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছু নেই, অনেক কিছু ঘটছে বা ঘটতে চলেছে, যেটা আমার মনে হয় যেটা আমরা সবটা পর্দার সামনে দেখতে পাচ্ছি না। পর্দার সামনে যেটা ঘটছে না, পর্দার পেছনে অনেক কিছু ঘটতে পারে। সেটা আগামী আর কয়েকদিনের মধ্যে হয়তো স্পষ্ট হতে পারে। নিশ্চয়ই, তবে একটা কিছু বলা যায় যে নিঃসন্দেহে একটা কিছু ঘটছে। বিশেষ করে এমন মানে একটা সময়, যে সময় ভারত থেকে একজন রাজনৈতিক নেতাকে রাষ্ট্রদূত করা হলো। তিনি
এখানে বসে কূটনীতিকরা শুনেছেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণা ভুল। কিন্তু একজন রাজনৈতিক নেতা, তিনি সেখানে পৌঁছে গ্রাউন্ড জিরো থেকে তিনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ নামে বস্তুটি আছে না নেই, তার মানুষের সমর্থন কতটা। ফলে তিনি তার সেই রিপোর্ট পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ফলে এই যে নানাবিধ খুব ইন্টারেস্টিং ঘটনাবলী ঘটতে চলেছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি, মানে বলবো যে নিরবিচ্ছিন্ন একটা শান্ত প্রক্রিয়া এরকম কিছু নয়, বহু ব্রেকিং নিউজ রোজই ঘটতে পারে। মানে হচ্ছে এই যে আপনি সর্বশেষ আমাদের অনুষ্ঠানে বলেছিলেন ভারতের একটা প্রস্তাব বা ভারত সরকারের কাছে খলিলুর রহমানরা দিল্লি গিয়ে একটা প্রস্তাব দিয়েছেন তারা। ওই প্রস্তাবটা ছিল আওয়ামী লীগকে নতুন করে সামনে আনা। সামনে আনা আপনি যেটা বলেছিলেন যে বাংলাদেশ সরকারের প্রস্তাবে ছিল যে শেখ হাসিনা ছাড়া অন্য একটা নেতৃত্ব তারা চায়। কিন্তু আওয়ামী লীগ নেতারা আমাদেরকে বলেছেন শেখ হাসিনার কোনো বিকল্প এখানে তাদের কাছে নেই। তাহলে এই এই দর কষাকষিটা কতটুকু সফল হতে পারে সেটা? আপনি শুনতে পেয়েছেন আমার কথা? আপনার কথা এখন শোনা যাচ্ছে না। না, সে তো আমিও বিশ্বাস করি। আপনার কথা আটকে যাচ্ছে দাদা। বলছি যে সেক্ষেত্রে তো আমিও একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা আছে। এই আমি তো শুনেছি সভাপতি নির্বাচিত সভাপতি। আমরা দিল্লি থেকে গৌতম লাহিড়ীর কথা শুনছি। দিল্লি গৌতম লাহিড়ী বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর একটু রহমান নেটওয়ার্কের খলিলুর রহমান বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর সমস্যা। মোমেনকে ফোন করেছেন। ফোন করে জাতিসংঘের সভাপতি পদে নির্বাচনের জন্য সহায়তা চেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ জাতিসংঘের কাছে একটা হবে। স্মারকলিপিতে স্মারকলিপিতে বলেছে এই খলিলুর রহমান আন বাংলাদেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা সহ নানাভাবে হয়রানির সঙ্গে জড়িত। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। এই অবস্থায় খলিলুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করেছেন। এই তথ্যটা গৌতম লাহিড়ীকে দিয়েছেন নিউ ইয়র্কে থাকা বাংলাদেশি মানবাধিকার ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সিদ্দিকী। আমরা তার সঙ্গে কথা বলছিলাম, তার সংযোগটা একটু সমস্যা হচ্ছে। আমরা অন্য একটা সংযোগে তাকে নিয়ে নিচ্ছি। দেখি, এটা আর একটা অন্য ফোন হ্যাঁ, থেকে এলাম সেটা। না ঠিক আছে, এখন আপনাকে শুনতে পাচ্ছি। এখন আপনাকে শুনতে হ্যাঁ, পাচ্ছি আমি। হ্যাঁ, আমি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা নির্বাচিত সভাপতি আওয়ামী লীগের। সুতরাং বাইরে থেকে কেউ কি পরামর্শ দেবেন সেটা তিনি মানবেন কি মানবেন না সেটা তো তার বিষয় না। সেক্ষেত্রে ভারত কি করে মধ্যস্থতা করবে? ভারত কালকে যদি শেখ হাসিনা ভারতকে জানান, শুনুন, তারেক রহমানকে সরিয়ে ফজলুর রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে, ভারত মধ্যস্থতা করবে? সে সম্ভব নাকি? এটা সম্ভব না, না। এটা তো একটা রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। তারা এটা জানিয়েছেন যে তারা আসলে বুঝিয়েছেন যে তারা শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, বা শেখ হাসিনা অনুমতি না দিলে তো খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগটা প্রত্যাহার করা হবে না। ফলে শেখ হাসিনাই তো এখনো নেত্রী না, সেটা তো ভারতের ব্যাপারে কিছু করণীয়। এটা হচ্ছে কোনোটা বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যেকার বিষয়। এখন একটা পথ খুললো, কারণ ভবিষ্যতে তারা কি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, তাতে তাদের কথা মেনে নেবেন কিনা, বা তার শেখ হাসিনা বা তার কথা তিনি কি প্রস্তাব দেবেন, সেগুলো তো ভবিষ্যতের জন্য। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এটা ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথম একটা দুই দলের মধ্যে খুব উচ্চ পর্যায়ে একটা যোগাযোগ স্থাপিত হলো।
আইস ব্রেকিং যেটাকে বলা হয়, বরফ বলতে শুরু করেছে এখানে। না 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 না, ওই 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 বাংলাদেশিদের একটা স্বভাব আছে না, সব কিছু এক্সট্রিম বাড়িয়ে বলা। আমি বলছি শেখ হাসিনা উপস্থিত হবেন, বাড়িয়ে তার মানে হলো তিনি শারীরিক ভাবে আসবেন, তিনি অডিওতে বলবেন, তিনি ভিডিওতে বলবেন। এই ব্যাখ্যাটা তো বাংলাদেশিদের তো একটা স্বভাব না। তিনি বড় আইস ব্রেকিং তো আমি বলছি না, যোগাযোগ হলে আইস ব্রেকিং তো নাও হতে পারে, আবার বড় জমে যেতে পারে, তাই না? আইস ব্রেকিং না, সোজা সোজা ফ্যাক্ট, যেটা সাংবাদিকের কাজ হচ্ছে, রিপোর্টারের মানে কাজ হচ্ছে এটা তথ্য যোগাযোগ। নিয়ে কাজ। আমাকে শেষ কথা, মাঝপথে থামিও না। তথ্য নিয়ে কাজ করা, তথ্যটা হচ্ছে দুজনের মধ্যে যোগাযোগ হলো। এটা আইস ব্রেকিং, এই কথায় আমি যাচ্ছি না। এই কথাটা তুমি বলতে পারো, এটা আমি, আমার কাছে মনে হয়নি আইস ব্রেকিং পাইনি তো। না ঠিক আছে, আপনার এই বক্তব্য, দুই দলের মধ্যে আপনার ব্যাখ্যাটা হচ্ছে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। ফোন, একজন আরেকজনকে ফোন করেছেন, সোজা কথা। একজন ফোন একজন আওয়ামী লীগ করেনি। একজন ফোন ফোন করেছে বিএনপি, ফোন আওয়ামী লীগ করে নাই, ফোন করেছে বিএনপি। কিন্তু ওইখানে যে স্বাক্ষর যারা করেছেন জাতিসংঘের কাছে চিঠিতে, ওইখানে তো প্রফেসর মোমেন একজন মাত্র ব্যক্তি, সবাই তো না আমি তো সেখানে। বলেছি, না আমি তো বলেছি, তিনি তো বলেছেন সেটা, 81 জন স্বাক্ষর করেছেন। ফলে বাকি তিনি যদি প্রত্যাহার করে নেন, তাকে 81 জন যে প্রত্যাহার করবেন তার গ্যারান্টি তো মোমেন সাহেব দিতে পারবেন না। কারণ এটা তো আওয়ামী লীগের দলগত সিদ্ধান্ত না, দল সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং দলের সিদ্ধান্তের বাইরে তো মোমেন সাহেবও যেতে পারে। মোমেন সাহেব ব্যক্তিগত বন্ধুত্ব থাকতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘকাল তিনিও একসময় নিউ ইয়র্কে থাকতেন, ফলে যোগাযোগ আছে। এবং যে কথা তো শুরুই করেছেন আমি শুনেছি আলাপচারিতায়, যে আপনি আমার বহু পুরনো বন্ধু, এটাও তো বলেছেন। পুরনো বন্ধু পুরনো যখন না, বন্ধুর সঙ্গে, প্রফেসর মোমেন যখন আমাদের সঙ্গে কথা বলেন, তার প্রিয় একজন কূটনীতিক, অনেক জুনিয়র, তার প্রিয় একজন কূটনীতিক, এবং তিনি তাকে নাম ধরে ডাকেন। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। বাংলাদেশের মোমেন সাহেব বাংলাদেশের একজন সাংবাদিক আজকে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সজীব ওয়াজেদ জয় দিল্লিতে আসছেন। এই ব্যাপারে কোন তথ্য আছে আপনাদের কাছে? না, একদম জানি না। বাংলাদেশের সেই সাংবাদিক, সাংবাদিক লিখেছেন ফেসবুকে, না তিনি তো খবরের কাগজে প্রথম পাতায় ভালো করে ছাপুন না। ওগুলো ফেসবুকে অনেক, আমি কোনো সত্য অসত্যের মধ্যে যাচ্ছি না, কারণ সত্যি কথা হচ্ছে যে আমি জানি না। আমি যেটা জানি না সেটা বলতে পারবো না। এসছেন, আমি চেক করবো। আমি বললাম তো, এইটা চেক করতে গিয়ে আমি এই তথ্যটা জানলাম। এই তথ্যটা চেক করতে গিয়ে এইটা জানলাম যে আওয়ামী লীগ বিএনপির নেতা তিনি যোগাযোগ করেছেন। এটা চেক করতে গিয়ে জানলাম না, কালকে আবার চেক করবো, করে তখন দেখবো। আপনি কোন বিষয়টা চেক এসছেন, করতে গিয়ে এইটা জেনেছেন? কোন বিষয়টা চেক করতে হ্যাঁ, গিয়ে এটা জেনেছেন? যে জয় দিল্লিতে আসছে কিনা। আচ্ছা, এটা একটা। আরেকটা তারা যে কেউ জানেন না, কেউ জানেন আরেকটা না। হচ্ছে কলকাতায় ভারতের, আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, তারা কেউ জানেন না। কেউ জানেন না। দিল্লিতে যারা আছেন তারা ওদের কেউ সঙ্গে জানেন আপনি না। ওদের সঙ্গে আপনি চেষ্টা করেছিলেন কথা বলার, হ্যাঁ, ওদের সাথেও আপনি কথা বলার চেষ্টা করেছিলেন। যেখান থেকে জানা যায় শেখ হাসিনা ছাড়া সবার সঙ্গে কথা বলেছি, কেউ আমাকে কনফার্ম করেনি। এমনি মোহাম্মদ আলী সিদ্দিকী আপনাকে স্পেসিফিক কোন কোন কথাটা বলেছেন? উনি তো, আমি জানতাম যে গতকাল ওই বিক্ষোভটা হবে, সেটা আমি জানতাম। বাংলাদেশের কোনো সাংবাদিক জানতো না, না আমি জানতাম 20 তারিখে বিক্ষোভটা হবে। ফলে সেই বিক্ষোভটার পরিণতি কি সেটা জানতে ফোন করেছিল। তখন বললেন এই মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, 193টা দেশের পিআর কে দেওয়া হয়েছে, এবং তাকে বলা হয়েছে, এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে যে খলিলুর রহমানকে যেন প্রার্থীপদ দেওয়া না হয়। এবং তখন আমি বললাম যে ওটা তো শুনেছি আর হচ্ছে না। তখন বললেন তা নয়, ওটা আছে। উনি একজন কূটনীতিবিদকে নিয়োগও করেছেন তার হয়ে প্রচার করার জন্য, এবং তিনি একে মোমেন সাহেবের সঙ্গে, এটা প্রায় তোমাকে 7ম বার বলছি, আর প্রশ্ন করলে কিন্তু আমি বলবো না।